ওয়েলকাম টু অন ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস এলপিওপিক টেকনিশিয়ানে আসা বিগত বছরের কেমিস্ট্রির কোশ্চেন নাম্বার 201। এর আগেও আমরা বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি, যারা ওই ভিডিওগুলি দেখোনি প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। প্রথম কোশ্চেন বলছে, একটি অসম রাসায়নিক সমীকরণকে কি বলা হয়, যাকে আমরা বলবো কাঠামো রাসায়নিক সমীকরণ বা স্ট্রাকচারাল কেমিক্যাল ব্যালেন্স। একটি লোহা আর্দ্র বাতাসের সংস্পর্শে আসে তখন তার পৃষ্ঠে হাইড্রেটেড আয়রন টেট্রা অক্সাইড, এখানে তিনটে ডট মানে এখানে তিনটে দাগ মানে টেট্রা অক্সাইড, যার সংকেত Fe2O3 এর একটি লালচে বাদামি আবরণ জমা হয়। এই লালচে বাদামি আবরণকে কি বলে? মরিচা বলে। অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। আর মরিচার যে সংকেত সেটা Fe2O3 প্রশ্নে দেওয়াই আছে, কিন্তু এক্সাক্ট হবে XH2O। এখানে X অণু জল থাকে, ঠিক আছে। আর এটাকে বলে ফেরিক অক্সাইড। পরের কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে একই পর্যায়ে উপস্থিত মৌলগুলিতে কি একই থাকবে? তো আধুনিক পর্যায় সারণীতে যে পর্যায় বরাবর থাকে, পর্যায় বরাবর যে সংখ্যা সেটা হচ্ছে কক্ষের সংখ্যার সমান হবে। শ্রেণী বরাবর, তখন শ্রেণী বরাবর হবে যোজ্যতা ইলেকট্রন। শ্রেণী বরাবর বললে অপশন ডি সঠিক হতো, কিন্তু এখানে পর্যায় বরাবর বলেছে, তাহলে কক্ষের সংখ্যা সমান, ঠিক আছে। প্রথম যে পর্যায় সেটা একটা কক্ষ থাকে, ঠিক আছে। প্রথম যে মৌল সেটা হাইড্রোজেন, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1। তারপরে আছে হিলিয়াম, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2। তো এটার যে কক্ষপথ তৈরি করবে, একটাই কক্ষপথ তৈরি করবে। আর দ্বিতীয় যে মৌল যে লিথিয়াম, এর অ্যাটমিক নাম্বার 3। তো প্রথম কক্ষে দুটো থাকতে পারে, আর পরের কক্ষে একটা থাকবে সর্বোচ্চ, তো দুটো কক্ষপথ। তৃতীয় পর্যায়ে তিনটে কক্ষপথ, এরকম। পরের কোশ্চেন, নিচের কোন প্রক্রিয়াটি একই পরিমাণ তরলের জন্য সবচেয়ে ধীর গতিতে ঘটবে? তো তরল বলেছে, একই পরিমাণ তরল ধীর গতিতে ঘটবে। অপশন ডি বাষ্পীভবন। আমরা জানি বাষ্পীভবন তরলের উপরিপৃষ্ঠ থেকে হয়, আর এটা সবথেকে ধীর প্রক্রিয়া, ঠিক আছে। স্ফুটন এটা তরলের সম্পূর্ণ অংশ থেকে হয়। যখন তরলটাকে ফোটানো হয় তখন তরলটা এইভাবে পরিচালন প্রক্রিয়া অণুগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে থাকে। তো এটাকে স্ফুটন প্রক্রিয়া বলছে। এটা খুব দ্রুত প্রক্রিয়া। তারপরে জমে যাওয়া, যেমন বরফ জমে যাওয়া, এটাও বাষ্পীভবনের থেকে দ্রুত প্রক্রিয়া। ঘনীভবন, যখন বাষ্পীভবন করছি জলটা ফুটে বাষ্প হয়ে গেল, এবং এটা যদি কোনো পৃষ্ঠ দ্বারা আঘাতপ্রাপ্ত হয় তাহলে ওটা আবার জমে জল পরিণত হয়ে যায়, এটাকে ঘনীভবন বলছে। এটাও বাষ্পীভবনের থেকে দ্রুত প্রক্রিয়া। পরের কোশ্চেন, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটিকে মেন্ডেলিভের পর্যায় সারণীতে একা অ্যালুমিনিয়ামকে প্রতিস্থাপন করে? তো একা অ্যালুমিনিয়াম এটা হবে সঠিক অ্যান্সার অপশন সি গ্যালিয়াম। একা অ্যালুমিনিয়াম গ্যালিয়াম। এরপরে আরো দুটো মৌল আছে, এটা একা বোরন, একা বোরন স্ক্যান্ডিয়াম। এবং আরেকটি মৌল আছে একা সিলিকন। তো এই যে মৌল, যেগুলি মেন্ডেলিভ যখন পর্যায় সারণী তৈরি করছিল তখন আবিষ্কৃত হয়েছিল না, কিন্তু মেন্ডেলিভ এই তিনটে মৌলের জন্য জায়গা রেখে গেছিলেন, যে যখন আবিষ্কৃত হবে তখন এদের নাম হবে এরকম: একা অ্যালুমিনিয়াম, একা বোরন এবং একা সিলিকন। যখন মৌলগুলি আবিষ্কৃত হয় তখন একা অ্যালুমিনিয়ামকে প্রতিস্থাপন করা হয় গ্যালিয়াম দ্বারা, এবং একা বোরনকে প্রতিস্থাপন করা হয় স্ক্যান্ডিয়াম দ্বারা, এবং একা সিলিকনকে প্রতিস্থাপন করা হয় জার্মেনিয়াম দ্বারা, ঠিক আছে। পরের কোশ্চেন, কার্বন ডাইঅক্সাইডে কার্বনের শতাংশ কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কার্বন ডাই অক্সাইড CO2 এটার সংকেত। কার্বনের অ্যাটমিক নাম্বার হবে 6, আর অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8। অক্সিজেন দুটো আছে, তো এটা হবে 8 দুগুণী 16, আর কার্বন আছে 6। মোট তাহলে যোগ করলে আসবে 22। কার্বন পার্সেন্টেজ টোটাল আছে 22, আর তার মধ্যে কার্বন আছে 6, গুণ 100% করি। 3 দুগুণী 6, 11 দুগুণী 22, তো 300/11।
300/11, এটা 11 দুগুণী 22 হবে, 8 শূন্য 7 11 77, 3 রিমাইন্ডার থাকে, দশমিক নিই 30 থাকে, তো অ্যাপ্রক্সিমেটলি 27.3%। অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, অধাতু অক্সাইড সাধারণত কি হয়? অধাতুর অক্সাইড অম্লীয় প্রকৃতির হয়। অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে দুটি পর্যায়ক্রমের মধ্যে কোনটিতে 8টি মৌল আছে? তো আধুনিক পর্যায় সারণীতে দেখো মোট 7টা পর্যায়ের মধ্যে দুটো পর্যায়ে 8টি করে মৌল আছে। তো সেই দুটো হলো, দেখো এই যে 2 নম্বর এবং 3 নম্বর পর্যায়, এখানে 8টি এবং 8টি করে মৌল আছে। এখানে দুটো আর এখানে মোট আছে 6টা, মোট 8টা। এটা 8টি দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে 8টি। ঠিক আছে, তো সঠিক অ্যান্সারটা হবে অপশন এ 2 এবং 3। পরের কোশ্চেন, যদি একটি দ্রবণে নীল লিটমাস লাল হয়ে যায় তাহলে পিএইচ কত? তো লিটমাস পেপার, এইখানে অ্যাসিড, বেস এবং নিউট্রাল বা প্রশম, যেটা অ্যাসিড দ্রবণে লিটমাস পেপার লাল হয়ে যাবে, ক্ষার দ্রবণে নীল হয়ে যাবে, আর নিউট্রাল দ্রবণে যেটা প্রশম দ্রবণে বেগুনি হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে বলছে লাল, এখানে লিটমাস পেপারটা লাল হয়ে যাচ্ছে, তো দ্রবণটা কি? অ্যাসিড। তো অ্যাসিড হলে পিএইচ মান কত হবে? কম হবে 7-এর থেকে। তো 7-এর থেকে কম একটাই অপশন আছে, অপশন সি 6। পরের কোশ্চেন, নিচের কোন যন্ত্রটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে? তো রাসায়নিক থেকে বৈদ্যুতিক যাচ্ছে, অপশন এ বৈদ্যুতিক ব্যাটারি, এটা রাসায়নিক থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। যেটা বৈদ্যুতিক পাখা, এটা বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। হেয়ার ড্রায়ার, এটাও বৈদ্যুতিক থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করবে। বৈদ্যুতিক হিটার, এটা বৈদ্যুতিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর করবে। তো সঠিক অ্যান্সারটা অপশন এ বৈদ্যুতিক ব্যাটারি। পরের কোশ্চেন, অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত হলে কেমন রঙের শিখা উৎপন্ন হয়? তো সেক্ষেত্রে নীল রঙের শিখা উৎপাদন করবে, কারণ যখন অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত হবে তো যে জ্বালানিটা তার সম্পূর্ণ দহন হবে, ফলে এটি নীল রঙের শিখা উৎপন্ন করবে। আর যদি অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত না হয়, পার্শিয়ালি হয়, তাহলে লাল হবে। কঠিন কার্বন ডাই অক্সাইড কি নামে পরিচিত? তো শুষ্ক বরফ বা ড্রাই আইস নামে পরিচিত কঠিন কার্বন ডাই অক্সাইড। অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, নিচের কোনটি একটি ধনাত্মক আয়ন? ধনাত্মক বলতে পজিটিভ আয়ন, তো সেটা অপশন সি অ্যামোনিয়াম, এটা একটি পজিটিভ আয়ন। আর কার্বনেট, নাইট্রেট এবং হাইড্রোক্সাইড এগুলো সব নেগেটিভ আয়ন। পরের কোশ্চেন, ম্যাগনেসিয়াম ফিতা বাতাসে পড়ে গেলে কোন যৌগ তৈরি হয়? তো ম্যাগনেসিয়াম অক্সাইড, যার সংকেত MgO, এটা তৈরি করবে। পরের কোশ্চেন, রূপান্তর মৌল কি, যাকে ইংরেজিতে বলে ট্রানজিশন এলিমেন্ট? সাধারণত আমরা ডি ব্লকের মৌলগুলোকে ট্রানজিশন এলিমেন্ট বলি, যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো সব ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট কাদের বলছে? এগুলোর যখন ইলেকট্রন বিন্যাস করব, তখন বাইরের যে দুটো কক্ষ থাকবে, সেই বাইরের দুটি কক্ষে ইলেকট্রন ভর্তি থাকবে না, হাফ ফিল থাকবে, পার্শিয়ালি ফিল থাকতে পারে। ঠিক আছে, এর জন্য এদেরকে ট্রানজিশন এলিমেন্ট বলছে। সঠিক অ্যান্সার হবে অপশন এ, যে মৌলগুলির দুটি বাহ্যিকতম কক্ষ অসম্পূর্ণ তাকে আমরা বলবো ট্রানজিশন এলিমেন্ট। এটা হবে সঠিক অ্যান্সার। আর এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে ডি ব্লকের কোন মৌলগুলো ট্রানজিশন এলিমেন্ট নয়? এটা কিন্তু ডি ব্লকের অন্তর্গত, কিন্তু এরা ট্রানজিশন মৌল নয়। সেই তিনটে হচ্ছে ব্যতিক্রম, জিঙ্ক, ক্যাডমিয়াম আর পারদ। জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারি, এই তিনটে ডি ব্লকের মৌল, কিন্তু এরা ট্রানজিশন এলিমেন্ট নয়। ঠিক আছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরের কোশ্চেন, বায়োগ্যাস বায়োমাস থেকে ড্যাশ দ্বারা উৎপাদিত হয়? তো সেটা অ্যানারোবিক গাজন বা অ্যানারোবিক ফার্মেন্টেশন বলে।
যাকে বাংলায় বলা হয় অবাত শোষণ, অক্সিজেনের অনুপস্থিতিতে যেটা হয় তাকে আমরা বলবো অ্যানারোবিক ফার্মেন্টেশন। আর এই বায়োগ্যাস এই অ্যানারোবিক ফার্মেন্টেশনের মাধ্যমেই তৈরি করা হয়। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সেতু, লোহার রেলিং এবং ধাতুর তৈরি সমস্ত বস্তুর ক্ষতি করে? তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, অপক্ষয়। পরের কোশ্চেন, যখন ধাতু এ তার সমাধান থেকে ধাতু বি কে স্থানচ্যুত করে তবে ধাতু এ ড্যাশ। দেখো আমি ধরে নিই যে বি O2 এর সঙ্গে একটা যৌগ গঠন করছে, ঠিক আছে। এবার এই বি কে হাঁটিয়ে দেবে, হাঁটিয়ে দিয়ে বি এর জায়গায় এ চলে আসবে। তো এই যে বিটাকে হাঁটিয়ে দিল এ, তাহলে এই এর ক্ষমতাটা কি আছে? নিশ্চয়ই একটা ক্ষমতা আছে। তো সেটাই প্রশ্নে এখানে জানতে চাইছে। দেখো অপশন এ এটা হবে সঠিক অ্যান্সার, যে বি এর চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল হবে এ, অর্থাৎ বি যতটা সক্রিয় তার থেকে বেশি সক্রিয় এই এ, এর সক্রিয় ধর্ম বেশি, ঠিক আছে। তাই বি কে এ হাঁটাতে পারলো। সঠিক অ্যান্সার অপশন এ। পরের কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে প্রথম ধাতব মৌল কোনটি? তো অবভিয়াসলি আমরা সবাই জানি যে লিথিয়াম হবে সঠিক ধাতব মৌল। যে প্রথম যে দুটো মৌল হাইড্রোজেন যার অ্যাটমিক নাম্বার 1, এটা একটা অধাতু, এবং তারপরে আছে হিলিয়াম, এটাও একটা অধাতু যার অ্যাটমিক নাম্বার 2, এবং তারপরে যেটা থাকে 1 নম্বর গ্রুপে সেটা হচ্ছে লিথিয়াম, এগুলো সব ক্ষার ধাতু। তো এটাই হবে প্রথম ধাতব মৌল। পরের কোশ্চেন, সীসা নাইট্রেট প্রবলভাবে বা লেড নাইট্রেট, এই সীসাটাকে আমি যদি সীসাটাকে বলতে পারি লেড নাইট্রেট। লেড নাইট্রেট প্রবলভাবে উত্তপ্ত হলে উৎপন্ন লালচে বাদামি গ্যাসের নাম কি হবে? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন এ, নাইট্রোজেন ডাই অক্সাইড। নাইট্রোজেন ডাই অক্সাইড NO2, এটা বাদামি রঙের গ্যাস। পরের কোশ্চেন, একটি ধাতু সংকর কিসের উদাহরণ? তো ধাতু সংকর কঠিন দ্রবণের উদাহরণ, কারণ যখন আমরা ধাতুর সংকর তৈরি করব দুটো ধাতু লাগবে, দুটো ধাতু মিলে ধাতু সংকর তৈরি করবে। তো সঠিক অ্যান্সার অপশন সি। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন বিজ্ঞানী পদার্থের পঞ্চম অবস্থার জন্য কিছু গণনা করেছিলেন? সঠিক অ্যান্সার হবে সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসু ইনি প্রথম ধারণা দেন, আর এটা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করেন আইনস্টাইন। তাই এটাকে বলা হয় বোস আইনস্টাইন কনডেনসেট, যার সংক্ষিপ্ত নাম হবে BEC। পরের কোশ্চেন বলছে, নিচের কোন যৌগের দ্বিবন্ধন আছে? অপশানে যেগুলো দেওয়া আছে সবগুলো এগুলো হাইড্রোকার্বন। আবার এই হাইড্রোকার্বন 3 ভাগে ভাগ করা যায়, একটা হলো অ্যালকেন, একটা অ্যালকিন, আর একটা অ্যালকাইন, ঠিক আছে। এটা ভালো করে দেখে নাও, এটা বিভিন্নভাবে বিভিন্ন রকম কোশ্চেন আছে। অ্যালকেন এর যে কেমিক্যাল ফর্মুলা, অ্যালকেন মৌলের যে ফাংশনাল স্ট্রাকচার হবে CnH2n+2, এটার যে বন্ধন গঠন করবে এক বন্ধন। অ্যালকেনের ফাংশনাল স্ট্রাকচার CnH2n, এটা দ্বিবন্ধন গঠন করবে। অ্যালকাইনের যে ফাংশনাল স্ট্রাকচার সেটা CnH2n-2, এটা ত্রিবন্ধন গঠন করবে। তো অ্যালকেনের মধ্যে পড়ে ইথেন, মিথেন, এগুলো অ্যালকেনের মধ্যে পড়ে। অ্যালকিনের মধ্যে পড়ে ইথিলিন, এটা অ্যালকিনের মধ্যে পড়ে। আর অ্যালকাইনের মধ্যে পড়েন অ্যাসিটিলিন। তো এইখানে দেখো অ্যালকিন যেটা দ্বিবন্ধন ইথিলিন, অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। ইথেনের সংকেত জেনে নাও C2H6, এটা ইথেনের সংকেত। অ্যাসিটিলিন C2H2, মিথেনের সংকেত CH4, এবং ইথিলিন এটার সংকেত হবে C2H4। পরের কোশ্চেন,
নিচের কোনটি সীমারেখা মৌল নয়? সীমারেখা মৌল দেখো, ছবিতে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। সীমারেখা মৌল এই যে 13 নম্বর যে গ্রুপ, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলোরিয়াম, পোলোরিয়াম, এগুলোকে বলা হয় জিগজ্যাগ মৌল। ঠিক আছে, কারণ এখানে একটা জিগজ্যাগ লাইন তৈরি করছে এরকম ভাবে। ঠিক আছে, তাই এটাকে বলা হচ্ছে সীমারেখা মৌল। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে সীমারেখা মৌল। তো এই সীমারেখা মৌলের কোনটি নয় বলেছে দেখো। বোরন এটা 13 নম্বর গ্রুপের প্রথম মৌল, সিলিকন এটাও আছে, পোলোনিয়াম আছে, তো বিসমাথ এটা কিন্তু নেই। বিসমাথ এখানে পোলোনিয়ামের পাশে আছে। ঠিক আছে, এটা কিন্তু সীমারেখা মৌল নয়। বিসমাথের সংকেত Bi আর এর অ্যাটমিক নাম্বার 83। ঠিক আছে, তো অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, H2O2 প্লাস Cl2 এটা বিক্রিয়া করলো 2HCl প্লাস O2, বিক্রিয়ায় H2O2 কি হিসাবে কাজ করে? এখানে দেখো বিক্রিয়ায় HCl উৎপাদন করে। ঠিক আছে, অর্থাৎ একটা ক্লোরিন এবং একটা হাইড্রোজেন অণু মিলে এখানে 2HCl তৈরি করে দিল। তো ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে, আর আমরা জানি হাইড্রোজেন যুক্ত হলে সেটা কি বিজারক হয়। তো অপশন সি এটি একটি বিজারক হিসাবে কাজ করেছে, এটাই সঠিক অ্যান্সার হবে। কোন রাশিয়ান রসায়নবিদ বলেছিলেন যে মৌলগুলির বৈশিষ্ট্যগুলি তাদের পারমাণবিক ভরের একটি পর্যায়ক্রমিক কাজ? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন এ, মেন্ডেলিভ। তো পারমাণবিক ভর নিয়ে কাজ করেছিল মেন্ডেলিভ, চোখ বুঝে মেন্ডেলিভ, অপশন এ এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, জৈব গ্যাস একটি চমৎকার জ্বালানি কারণ এতে 70% মিথেন থাকে। সঠিক অ্যান্সার অপশন বি, 70%। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? একটু আগেই বলেছিলাম অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। যেখানে অ্যালকেন ছিল সম্পৃক্ত মৌল, অ্যালকাইন এবং অ্যালকিন এই দুটো অসম্পৃক্ত মৌল। অ্যালকেন এখানে সিঙ্গেল বন্ড তৈরি করে, আর অ্যালকিন এখানে ডাবল বন্ড তৈরি করে, অ্যালকাইন এখানে ট্রিপল বন্ড তৈরি করে। ঠিক আছে, তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তো সেখানে দেখো অ্যালকিন এবং অ্যালকাইন এই দুটো অসম্পৃক্ত। অ্যালকিনের মধ্যে পড়ে বিউটেন, অ্যালকেনের মধ্যে পড়ে, তো এটা হবে না। প্রোপেন অ্যালকেনের মধ্যে পড়ে, পেন্টেন অ্যালকেনের মধ্যে পড়ে। বিউটেনের সংকেত C4H10, প্রোপেন C3H8, পেন্টেন C5H12, ইথেনের সংকেত C2H4, এটা ইথিনের সংকেত। আর এটা অ্যালকিন মৌল, এটা ইথিনের সংকেত, আর এটা অ্যালকিন মৌল, তো এটা অসম্পৃক্ত মৌল, তো অপশান এ এটা সঠিক অ্যান্সার হবে। আর বিউটেন, প্রোপেন, পেন্টেন এগুলো সব অ্যালকেন মৌল, আর এগুলি সম্পৃক্ত মৌল। অপশান এ ইথিন এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যে ধাতুটিকে ছুরি দিয়ে কাটা যায় তা হলো সোডিয়াম, Na, এর ল্যাটিন নাম নাইট্রিয়াম, এর অ্যাটমিক নাম্বার 11, তো অপশান ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, যখন 1 লিটার জল 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ঠান্ডা করা হয় তখন এর আয়তন ড্যাশ। তো এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আমি রাখবো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। ঠিক আছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এখানে রাখবো। এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়, জলের ঘনত্ব সর্বোচ্চ হয়, আর আয়তন সর্বনিম্ন হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পাশে রাখবো এটা 0 ডিগ্রি, আর এই পাশে রাখবো এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেডের যখন 0 ডিগ্রির কাছে যাব তখন এর ঘনত্ব কমতে শুরু করবে, ঘনত্ব কমে। ঘনত্ব যদি কমে যায় তাহলে আয়তন কি হবে, বেড়ে যাবে। ঘনত্বের সঙ্গে আয়তনের যে সম্পর্ক সেটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, আর যদি
4 ডিগ্রি সেন্টিগ্রেডের এই দিকে ডান দিকে যাই, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেডের দিকে যাই, তবুও এর ঘনত্ব কমে যাবে। ঠিক আছে, ঘনত্ব কমে গেলে আয়তন কি হবে? বাড়ে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়, এটা মনে রাখতে হবে। 4 ডিগ্রি সেন্টিগ্রেডের যদি কম হয় তবুও ঘনত্ব কমে যাবে, বেশি হলেও ঘনত্ব কমে যাবে। তো এর ক্ষেত্রে এখানে সঠিক অ্যান্সারটা হবে বৃদ্ধি পাবে। ঠিক আছে, 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে যাচ্ছে, আয়তনের কথা বলছে, বেড়ে যাবে আর ঘনত্ব কমে যাবে। তো সঠিক অ্যান্সার অপশান সি। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।